5ই আগস্ট সম্মানিত দর্শক, আমি কি ইচ্ছে করে আজকের পালিয়ে যে গিয়েছিলাম? শিরোনামটি নির্ধারণ করেছি, এই শিরোনাম নিয়ে কোনো রকম ভনিতা না আমাকে করে তাড়িয়ে দেওয়া সরাসরি হয়েছিল। আলোচনায় চলে যাই। আমি মনে করি এই সত্যটা সাবেক আপনাদের প্রধানমন্ত্রী সকলের শেখ জানা হাসিনা প্রয়োজন। তিনি এখন ভারতে রয়েছেন রাষ্ট্রীয় মেহমান হিসেবে। সত্যটা আসলে জানেন কি? সেখানে বসে যা কিছু করছেন, 5ই যা আগস্ট কিছু যদি বলছেন, আমি প্রায় সব ঠিকঠাক কিছুতেই বাংলাদেশ না করতাম, তোলপাড় হয়ে যাচ্ছে। ছাত্র জনতা তিনি যদি টেলিফোনে কারোর সঙ্গে কথা শান্তিপূর্ণভাবে বলছেন, প্রবেশ করতে পারতো সেটা আবার তার যারা আর লোকজন সেখানে রয়েছে তারা যদি আমি ভাইরাল করে অবস্থান দিচ্ছে। করতাম, তিনি আজ আপনাদের সামনে বিদেশে যে আমি বিভিন্ন সেটাও যে আওয়ামী হয়তো লীগের সম্ভব অঙ্গ হতো না। সংগঠন রয়েছে বা তারা সংগঠন আমাকে রয়েছে, ততদিন জীবিত রাখতো না। তাদের সঙ্গে ভার্চুয়ালি অডিও গাদ্দাফি সেই ইচ্ছেও পূরণ করে বৈঠক দিত। করছেন, সেগুলো বাংলাদেশকে তোলপাড় করে প্রশ্ন দিচ্ছে। হলো 5ই তিনি আগস্ট বাংলাদেশকে ঢুকতে কেন চাচ্ছেন, হতে হলো? তারপরে তিনি দেখুন, প্রতিশোধ নিতে চাচ্ছেন, 5ই আগস্ট যদি তারপর আমি তিনি আন্দোলনকে নসিহত নাও করছেন, করতাম, সাজেশন দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ তাহলে একটা ইউনূসের সময় গিয়ে পেছনে আগে যেভাবে চারিদিকে আমাকে লিখেছিলেন চিনতো। ওভাবে লেগে আছেন, এই কাজগুলো তিনি অবিরত 5ই আগস্ট করে না যাচ্ছেন। হলে 5 এবং জানুয়ারি, সর্বশেষ আর তা না হলে তিনি 5ই এপ্রিল, ছাত্রদের উদ্দেশ্যে যে 16 ভাষণ বছরে দিচ্ছিলেন ওটাকে প্রতিহত করার জন্য মানুষের যখন মনের থ্রেট মধ্যে দেয়া জন্ম হলো হওয়া ক্ষোভের যে বিষয় 32 নম্বর বুলডোজার দিয়ে ভেঙে সেটা ফেলা আজ হোক হবে, কাল হোক তো বোঝার চেষ্টা করুন যে একদিকে বুলডোজার এই দিয়ে ভাঙছে, নির্বাচনে দেশের তরুণ প্রজন্মকে ভোট দিতে দেয়নি। তারা আমার উপর যেভাবে খেপেছিল, আমার পতন না করে তারা ঘরে ফিরত না। আসলে এবং আমাকেও নিঃসন্দেহে তার ওই পরিচয় যে আর বুলডোজার ঘরের দিয়ে যে ভাঙছে নেতা সেই করে দিত। কারণ ছবি এই তিনি দেশে দেখছিলেন যে পরিমাণ দুর্নীতি, এবং লুটপাট শব্দ আর তিনি রাজনীতি শুনছিলেন। রাজত্ব এর কায়েম কারণ হলো করেছিল, যারা যারা এই কাজ করছিলেন তার সব মধ্যে ক্লান্তি তাদের তার যে দূর না এজেন্ট করতে ছিল না, পারলে এই কথা হয়তো বলা যায় না। আমার কিন্তু রাজনৈতিক জীবনে একদিকে তার সবচেয়ে বড় যে ব্যর্থতা। অস্তিত্ব, তার পৈতৃক বাড়ি, তার গর্বের ধন, নিজের ভুলের কথা তার যদি বলি, তার যাকে বলা হয় আমি আইডেন্টিটি, চেয়েছিলাম দেশকে তার উন্নত করতে, পলিটিক্যাল যাকে ভুলে বলা হয় গিয়েছিলাম মূলধন, সুশাসনের কথা, রাজনৈতিক জনগণের মূলধন। ভোটের অধিকারের কথা। তো এটা যখন তছনছ কিন্তু হচ্ছিল প্রশ্ন হলো, তখনও তার কণ্ঠ ছিল নিজে না দৃঢ়। কি শুধু তিনি আমার ছিলেন একার ব্যর্থ? অবিচল, তিনি ছিলেন আমি কি একা প্রতিহিংসা একাই পরায়ণ দেশ লুট করেছি? এবং তিনি আমার ছিলেন তো একটা পরিবার ছিল, যাকে বলা হয় একটা আগামী বড় দিনে দল আরো ছিল। বড় কিছু তারা তো উন্নয়ন বড় করে কিছু সবসময় করার স্বপ্নে কান ধরে বিভোর, লাট এবং করে দিত। সেইভাবে তিনি তখন প্রায় কি কেউ ৪৫ আমাকে মিনিট বলেছিল, বক্তব্য আপা দিয়ে গেছেন। উন্নয়ন করেন, তো এখন কিন্তু এটা দ্বারা আসলে কি ভোটের বোঝায়? অধিকারটাও জনগণকে দিন, এটা দ্বারা কেউ বলেছিল? ভবিষ্যতের যে আওয়ামী লীগের পরিণতি, আমি এত বড় এটি কি ভুল পথে ইন্ডিকেট চলে করে? গেলাম, অনেকে আমার নীতি কথা পরিবারের আমরা কোন বলছি সদস্য আমাকে কুল যে দিবে? শেখ হাসিনা নিজে একবার পালিয়ে জন্য গেছেন, বলেছিল, তার আত্মীয় কেন? স্বজনদেরকে তিনি নিরাপদে নিয়ে আমি গেছেন, কি শুধু তাদের আর কাছে টাকা পয়সা তো টাকা অনেক কামাই আগেই করার তিনি মেশিন নিয়ে ছিলাম? গেছেন। আমরা বলার চেষ্টা করছি আমাকে ব্যবহার আওয়ামী করে লীগের যারা শুধু কেন্দ্রীয় আমার নেতা তারা গলায় 1971 টাকা সনে পয়সা যেভাবে কামিয়েছে দেশ ছেড়ে তা কিন্তু নয়। কলকাতাতে নিরাপদ আশ্রয় নিয়েছেন, এখন আমার নিজের কলকাতার বাইরে রাজনীতি তারা লন্ডনে, আমেরিকা, ইউরোপ, সে তো কানাডা রাজনীতির সব রও জায়গাতেই জানতো না। বৃত্ত এবং বৈভবের কেউ বিশাল যুদ্ধের পাহাড় যুদ্ধে গড়ে তুলে নামলেন, কিন্তু তারপর ওখানে দেশের থেকে ব্যাংকগুলো থেকে এদেশের যারা 12 আনা টাকা নিরীহ পয়সা আওয়ামী সব লীগার লোন নিয়ে কেবলই গেছে। মাত্র নৌকা করে বঙ্গবন্ধুকে লন্ডনের ভালোবাসে, ব্যাংকগুলোতে যে তাদের টাকা আছে সেটা জীবনকে তো বুলডোজারের তলে কোথাও ফেলে বিরুদ্ধে দিয়েছেন, দিয়ে আসেনি। তাদের জীবনকে হাতুড়ির আর যেসব পুলিশ সদস্য নিচে ফেলে আমার কথা দিয়েছেন, শুনে ছাত্রদের আর উপর গুলি ওখানে বসে বসে চালিয়েছে, একটার পর একটা বিরোধী অনার সৃষ্টি তৈরি করছেন। এটা তারা কি আওয়ামী লীগ শুধু যারা আমার প্রতিপক্ষ ক্ষমতা তারা রক্ষার বলে জন্য গুলি শেখ চালিয়েছে? হাসিনাকে নৈতিকভাবে দুর্বল করার চেষ্টা নাকি করছেন নিজেদের আর আওয়ামী লীগের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা সম্পদ করছেন। রক্ষার জন্য কিন্তু খুন খুন আপনি যদি খোঁজ নিয়ে চালিয়ে জানেন সম্পদ তাহলে দেখতে কিভাবে পাবেন যারা কামাচ্ছিল তা বিদেশে তারা আছেন, চালাতে পারে, আজ পর্যন্ত গত 7 মাসে একটা সেই সিঙ্গেল ধরনের লোক গুলি চালিয়েছিল। শেখ হাসিনাকে গালি দেয়নি। এত এত যেভাবে রক্তপাত তারা করলো, হাওয়া ভবনকে নিয়ে বহু প্রচার প্রোপাগান্ডা তাদের করার দিকে পরেও ঝুঁকে দিচ্ছেন না কেন? বিএনপির কোনো নেতা ঘৃণা তারেক রহমান কি সাহেবকে শুধু গালি আমার একার দেননি। প্রাপ্য? একইভাবে আওয়ামী লীগের কোনো লোক কোথায় এত যেতে কিছু হবে? করার পরে অনুশোচনা তো সে দূরের তো কথা, আমি ক্ষমতায় এই থাকতে যে বাড়ি থাকতেই ঘর ভেঙে করেছি। যাচ্ছে, সমস্ত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু 50,000 শেখ টাকা হাসিনাকে বেতনের চাকরি করে সে কিভাবে 20,000 কোটি টাকা কামিয়েছে? হ্যাঁ, আমার ব্যর্থতা, আমার ক্ষমতা ব্যবহার করেই তো এরা এত সম্পদের মালিক হয়েছে। গালি দিয়েছে, শেখ যাওয়ার হেলালকে প্রশ্ন, গালি দিয়েছে, শেখ সেলিমকে গালি দিয়েছে, যত সব ঘৃণা এরকম কোনো শক্তি আমার অডিও একারই ফুটেজ প্রাপ্য, বা ভিডিও ফুটেজ দেখাতে পারবেন। সবকিছুর জন্য যেন আমি এর একাই অর্থ দায়ী। এটাকে তারা মেনে নিয়েছে। এই প্রশ্ন আমি রেখে যেমন যাচ্ছি। যে বাড়িগুলো ভাঙা হয়েছে, সেই বাড়িগুলো প্রায় সবই গত 15 বছরে তৈরি $5 হয়েছে। বিলিয়ন আত্মসাতের অভিযোগ তো তারা মনে করছে যে এগুলো তো আসলে আওয়ামী লীগের কারণেই আমাদের এই বাড়িগুলো শেখ হয়েছে। রেহানা কেন এত সেটা টাকা দাবি করে? নাটোরের এক সে সংসদ রাজনীতি সদস্যের করবে না, বাড়ি, কোনো শিমুলের বাড়ি, অপকর্মের ভাগ নেবে না, অথবা শাহরিয়ার আলমের বাড়ি, কিন্তু অথবা ভোট তোফায়েল দিতে সাহেবের বাড়ি, চাঁদাবাজি করলে
হোয়াট এভার মেবি, 15 বছর বা 20 বছরের পুরনো বাড়ি খুব অল্প আছে, বেশিরভাগই আধুনিক বাড়ি এগুলো তৈরি হয়েছে 2009 সনের পরে। কাজেই তারা মনে করছে যে ঠিক আছে, আমি 100 কোটি টাকা রোজগার করেছি, 5 কোটি টাকাতে একটা বাড়ি করেছি, বাকি খরচ করেছি 50 কোটি টাকা, আমার কাছে তো এখনো 50 কোটি টাকা আছে, কাজেই ভাবুক না বাড়ি, বিনিময়ে আবার নেত্রী আসুক, নেত্রী এসে আবার আমাদেরকে ক্ষমতা নিয়ে যাক। এর কারণ হলো সেই 111 থেকে শুরু করে এই পর্যন্ত দলকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য মূলত ভালো বলেন মন্দ বলেন একক কর্তৃত্ব বা কীর্তিত্ব শেখ হাসিনা। ভারতের সঙ্গে বন্ধন করা, সেনাবাহিনীর সঙ্গে 11-এর সময় সমঝোতা করা, তারপরে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ইলেকশনে আসা 2008 সনে, এই জিনিসগুলো শেখ হাসিনা এককভাবে করেছেন। এবং তিনি আজকের যে বিপদের মধ্যে আছেন এখানে তিনি অনেকটা নিরাপদ। কিন্তু তিনি যখন 111-এর সময় জেলখানাতে ছিলেন তখন আমাদের সংসদীয় কমিটির বৈঠকে তিনি বলেছেন যে হতাশা তাকে এমনভাবে গ্রাস করেছিল, তার কাছে মনে হতো আজকেই তার জীবনের শেষ দিন। তো জেলখানাতে বসে শেখ হাসিনার সেই যে আকুতি, সেই আকুতির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কারণে তিনি সবার আগে দুটো জিনিস করেছেন, সেটা হলো দলের নিজের পরিবারের অর্থনৈতিক ভিত্তিটা তিনি মজবুত করেছেন। আমরা 2005 সনে ফরিদপুরের, আমি তখন সদরপুর চরবাহাদুর হোসেন এলাকার মনোনয়ন প্রত্যাশী, আমরা যে কোনো ব্যাপারে একটা অভিযোগ জানানোর জন্য ওনার সাথে দেখা করেছিলাম ধানমন্ডির অফিসে। প্রায় 100 জনের মতো মানে যাকে বলা হয় এলাকার ফরিদপুরের নেতারা ছিলেন সদরপুর চরবাহাদুর হোসেনের। তো তিনি আমাদের সবাইকে বললেন যে আগামীতে আমি যদি ক্ষমতায় আসি, সেই 96-2001 যে ভুল করেছি সে ভুল করবো না, ব্যবসা বাণিজ্য ওপেন করে দেবো, তোমরা রাজনৈতিক ক্ষমতা যে যাই পাও না কেন কিন্তু অবাধে ব্যবসা করে তোমরা সবাই কোটিপতি হতে পারবে, সেই ব্যবস্থা আমি করব, সেই ভুল আমি আর করব না, যেন দলের বিপদের সময় তোমাদের হাতে টাকা থাকে। আমি বিএনপির কাছ থেকে এই জিনিসটা শিখেছি। এই সময়টাতে তিনি আমাদেরকে এই কথা বলেছেন। এবং মতিউর রহমান রেন্টুর সাথে গোলা মিলিয়ে বলতে চাই, আমার ফাঁসি চাই। আবার যখন 2009 সনে পার্লামেন্টারি কমিটির বৈঠকে, প্রথম বৈঠকে তিনি বলেছিলেন যে আমি যে বেঁচে আছি এটা আমার স্বপ্নের বাইরে, আমি স্বপ্নেও দেখিনি, আমার কাছে প্রতি মুহূর্তে মনে হতো আমি মরে যাচ্ছি, আমি ধ্বংস হয়ে যাচ্ছি। তো আমি যেহেতু বেঁচে আছি, আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ আমাকে বিশেষ কতগুলো কাজ করার জন্য বাঁচিয়ে রেখেছেন। তো কাজেই যে যাই বলুক, যে যত সমালোচনা করুক, আমি আমার কাজ থামাবো না, আমি যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। এই কথাগুলো 2009 সনের জানুয়ারি মাসের যে প্রথম সংসদীয় কমিটির বৈঠক হলো, পার্লামেন্টারি কমিটির বৈঠক, তিনি এই ক্লোজ ডোর বৈঠকে, যেখানে কেউ থাকে না, সরকারের কোনো কর্মকর্তা থাকে না, শুধুমাত্র এমপিরা থাকেন, এমনকি পার্লামেন্টের কোনো ওই গেটম্যানও থাকে না, শুধুমাত্র এমপিরা থাকেন। তো সেই বৈঠকে তার সেই দৃঢ়তা ছিল। এখন দেখুন 2025 সনে এসে তিনি একই কথা বলছেন যে আমার তো মরে যাওয়ার কথা, যদি গণভবনে আন্দোলনকারীরা ঢুকতো তাহলে আমাকে মেরে ফেলতো। তা আমাকে আল্লাহ বাঁচিয়েছেন, কেউ না। তিনি কাউকে ধন্যবাদ দিচ্ছেন না, বা কোনো সরকারি কর্মকর্তা বা বাহিনী তাকে রক্ষা করেছে বা প্রাণে রক্ষা পেয়েছি, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, কাজেই আল্লাহ আমাকে যে হায়াতটা দিয়েছেন নির্দিষ্ট কিছু কর্ম করার জন্য, এবং সেই কাজগুলো আমি করব। ফলে কি হলো দেখুন, সবাই হতাশার সাগরে ডুবছে, কেউ কাঁদছে, আর সে তখন হিন্দি গান বাজাচ্ছে এবং আমরা সে শুনতে পাচ্ছি তু সিজ বড়ি হ্যাঁ মাস্ত মাস্ত। তো তিনি সেই হিন্দি গান শুনছেন, রং তামাশা করছেন, হাসি ঠাট্টা করছেন, নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছেন। এবং এখন এই যে ভাঙচুরের পরে অনেক নেতাই, অনেক কর্মী তার সাথে কথা বলছেন, এবং এখন তিনি এত অ্যাভেলেবল যে বাংলাদেশের যে কোনো একজন ইউটিউবার যদি চায় তার একটা সাক্ষাৎকার প্রচার করার জন্য, তিনি ফোন করলে সেখানে অ্যাটেন্ড করবেন, দেশের বাইরে অ্যাটেন্ড করবেন, যে কোনো ফেসবুকারের সাথে তিনি আড্ডা দিবেন। এইভাবে তিনি নিজেকে উন্মুক্ত করে দিয়েছেন। ফলে নেতাকর্মী যারা দেশের ভিতরে বাইরে রয়েছে প্রতি মুহূর্তে তাকে টেলিফোন করার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে, এবং সে আগের থেকে ঘুমাতো না। বাংলাদেশে যখন ছিল ওবায়দুল কাদেরের সেই কথা মনে আছে যে তার নেত্রী ঘুমায়, তো তিনি অনেক আগের থেকে 2-3 ঘন্টার বেশি ঘুমান না। আর যারা দীর্ঘদিন
এইভাবে নির্ঘুম রজনী যাপন করেন, তাদের সাইকোলজিক্যাল, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল অবস্থা কোথায় পৌঁছে এটা ডাক্তাররা ভালো বলতে পারবেন, কিন্তু তিনি আসলে ঘুমান না। এবং তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, সকল সুখ স্বাচ্ছন্দ্য নিয়ামত যখন তার পূর্ণতা ছিল, তখন যদি তিনি রাতে নির্ঘুম কাটাতেন, 1টা, 1:30, 2টা পর্যন্ত তিনি জেগে থাকতেন। আবার তাহাজ্জুদ নামাজ পড়ে তিনি তালিকা করতেন, যা কিছু করতেন, তারপরে তিনি ঘুমাতেন না কি করতেন জানি না, কিন্তু সকালে সবার আগে উঠে সেই বাগানে আসতেন, গণভবনের বাগানে আসতেন, তারপর শেষে অফিসে বসতেন। কোনোদিন 11টা 12টা পর্যন্ত তিনি শুয়ে আছেন, এ কথা কেউ বলতে পারবে না, নো ওয়ান। তো সেই কাজ দিল্লিতে তিনি আরো বাড়িয়ে দিয়েছেন। এখন বোধহয় আগে যদি 3 ঘন্টা ঘুমাতেন, এখন 2 ঘন্টা ঘুমান কিনা সন্দেহ। 3-4 দিন পরে হয়তো ঘুমান, বাকি সময়টা তিনি একেবারে দেশ বিদেশে সবসময় সবার জন্য উন্মুক্ত থাকেন। তো এই যে তার যে একটা বেপরোয়া মনোভাব, এই বেপরোয়া মনোভাবের যে পরিণতি, সেই পরিণতি আমরা যারা আছি বাংলাদেশে, কেউ শেখ হাসিনার পক্ষে, কেউ বিপক্ষে, সেটা বুঝতে হবে যে তিনি খুব সহজে ছেড়ে দেবেন না। 2 নম্বর হলো যে মানুষ যখন হতাশ হয়ে পড়ে, তখন তার চেহারা ছুঁড়েতে আপনি দেখবেন যে কালিমা লিপ্ত হয়, তারপরে তার কণ্ঠ ভেঙে যায়, সে কাঁদে। তার হাত পা কাঁপে, থরথর করে হাত পা কাঁপে। কিন্তু উনি যে টেলিফোনে যেভাবে কথাবার্তা বলছেন, তাতে মনে হচ্ছে তার বয়স আরো 20 বছর কমে গেছে, তার ভিতরে তারুণ্য বেড়ে গেছে। এবং তিনি যে কর্মগুলো অতীতে করতেন, সেই কর্মগুলো করার জন্য তার হাত এখন নিষ্ফিস করছে। 80-র দশকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডার ছিলেন, মানে অস্ত্র চালাতেন, তাদের মুখে শোনা যে প্রতিপক্ষের সাথে লড়াই করার জন্য তিনি অনেক সময় গুলি কিনে দিয়েছেন, ডাইরেক্ট যে এত রাউন্ড গুলি কিনে দিয়েছেন, নিজের হাতে টাকা দিয়েছেন। অনেকে তো বলে এই যে শেরাটনের সামনে যে নানক সাহেব বা আজম সাহেবদেরকে করা হয়, বিআরটিসি দোতলা বাসে গান পাউডার দিয়ে আগুন লাগানো, এটা তার সরাসরি নির্দেশে। এখন এই যে তিনি যে সকল গুমের ঘটনা, ইলিয়াস আলী থেকে শুরু করে অন্য যে সকল গুম হয়েছে, তো প্রায় সব জিনিসই তিনি নিজে ডাইরেক্টলি হ্যান্ডেল করেছেন, অর্থাৎ যে করেছে তার সাথে তিনি নিজে কথা বলেছেন, কোনো ভায়া মিডিয়া নেই, সে যেই করুক না কেন। যেমন ধরুন একজন মেজর যদি কোনো একটা কাজ করে থাকেন র্যাবের, তাহলে মেজরের সাথে শেখ হাসিনার ডাইরেক্ট যোগাযোগ ছিল, তিনি র্যাবের ডিজির মাধ্যমে, বেনজিরের মাধ্যমে কোনো কাজ করাননি। আবার বেনজিরকে যেটা বলেছেন ওটা ডাইরেক্ট বেনজিরকে বলেছেন। কিন্তু ওসি প্রদীপকে যদি তার দরকার হতো, সরাসরি প্রদীপকে তিনি সেই কর্ম করতেন। তো একইভাবে এই কাজ করে তিনি আওয়ামী লীগকে এরশাদকে সামলিয়েছেন, ফ্রিডম পার্টিকে সামলিয়েছেন, জামাত শিবিরকে সামাল দিয়েছেন, রাষ্ট্র ক্ষমতা 15 বছর বৈধ অবৈধ অনিয়ম যা কিছু হোক না কেন তিনি চালিয়েছেন। এই বুদ্ধি দিয়ে তিনি ভারতকে নাকানি খেয়েছেন, আবার এখন সে ভারতের মেহমান হিসেবে ভারতে আছেন। চীনকে নাকানি চুবানি খেয়েছেন, আমেরিকাকে চুবানি খেয়েছেন। তারা এসে প্রচার করেছে যে ডিপ স্টেট, যে তাদের একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে বিলিয়ন ডলার খরচ করে বিভিন্ন দেশে যে সরকার পরিবর্তন হয়েছে, সেই সরকার পরিবর্তনের মধ্যে বাংলাদেশের নামও অন্তর্ভুক্ত হয়ে গেছে। যে 2018 সাল থেকে সরকার এই বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্ত করে তারপর এই সরকার পতন ঘটিয়েছে। কাজেই শেখ হাসিনার এই যে মানসিক যে স্ট্রেংথ, সে এখনো মনে করছে যে জনগণ তাকে ভালোবাসে, জনগণ বিক্ষুব্ধ নয়, এবং সে আবার বাংলাদেশে আসলে লোকজন তাকে বরণ করে নেবে এবং she could do better than anybody। এই যে তার যে মানসিক অবস্থা, এটা তাকে একেবারে তার উপর বুলডোজার চালিয়ে না দেওয়া পর্যন্ত এটি থামবে না, কোনো অবস্থায় থামবে না, সেটি চলতে থাকবে। কাজেই যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা আছে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের এই যে বৈশিষ্ট্য, চরিত্র, এটি এক চুলও এটা বন্ধ হবে না। অতি সম্প্রতি নিজুম মজুমদার নামে একজন আলোচিত আওয়ামী লীগ নেতা আছেন, তাকে অনেক কথা বলেন, কিন্তু তিনি আওয়ামী লীগ করেন, খুব স্ট্রংলি আওয়ামী লীগ করেন। তো তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, দেখলাম যে সেই স্ট্যাটাসে তিনি বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা যদি হিমালয় পর্বত হয়, তার তুলনায় তিনি একটি তেলাপোকা। এই কারণে বলেছেন যে তিনি হয়তো এই সময়টিতে তার সাথে কথা বলেছেন এবং তাকে পরামর্শ দিয়েছেন যে আমেরিকার দাবি মেনে নেন, এটা করেন, এটা করেন, ইত্যাদি ইত্যাদি। এইভাবে তো আসলে শেষ হয়ে যাবে।
তো তার প্রেক্ষিতে শেখ হাসিনা যে দৃঢ়তা দেখিয়েছে, যে কথাগুলো বলেছে, সেই কথা শুনে নিঝুম মজুমদার তিনি অনেকটা ঝিম মেরে গিয়েছেন। তো বুঝতে হবে যে, এবং সেটা তিনি আবার স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন। কাজেই এখন যারা শেখ হাসিনা